দেখো, জটিল রাশির বিভিন্ন সমস্যাগুলিকে কিভাবে জ্যামিতিক উপায়ে খুব সহজে সমাধান করা যায় সেই কৌশলগুলি আমি বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে তোমাদের দেখাতে থাকবো, এবং এগুলি দেখাতে থাকবো বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে। শুধুমাত্র থিওরি বোঝাতে গেলে হয়তো তোমাদের একঘেয়েমি লাগতে পারে, সেই জন্য আমি চ্যাপ্টারটিকে বিশেষ বিশেষ ধরনের সমস্যাতে ভাগ করে নিয়ে সেই সমস্যাগুলির সমাধানের মাধ্যমে আমি এই জ্যামিতিক উপায়টিকে বোঝাতে চাইছি। এভাবে সমাধান করলে অনেক ক্ষেত্রেই জটিল রাশির বিভিন্ন সমস্যার উত্তর মুখে মুখেই দেওয়া যায়। তো দেখো, এখানে প্রথমে যে সমস্যাটি রাখা হয়েছে, একটি ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি হলো জেড, আইজেড এবং জেড প্লাস আইজেড। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি জেড, আইজেড এবং জেড প্লাস আইজেড হলে ত্রিভুজটির প্রকৃতি কিরকম হবে সেই জ্যামিতিক ব্যাপারটিকে বুঝে নিলে এই ত্রিভুজটির ক্ষেত্রফলের অ্যান্সার মুখে মুখেই দেওয়া যাবে। দেখো, আমরা একটা জটিল রাশি জেড অর্থাৎ সেটিকে এ প্লাস আইবি আকারে লিখতে পারি। সেটি যেমন কোঅর্ডিনেট প্লেনে একটি বিন্দু এবি কে বোঝায়, এখানে অর্ডার পেয়ার এবি কে বোঝায়, সেই রকম কোঅর্ডিনেট প্লেনে একটি ভেক্টরকেও প্রকাশ করে। লক্ষ্য করে দেখো, এখানে z1 একটি কমপ্লেক্স নাম্বারকে নেওয়া হয়েছে। এখানে z1 বলতে বোঝানো হচ্ছে a1 প্লাস ib1। এই জটিল রাশিটি যেমন কোঅর্ডিনেট প্লেনে এই বি বিন্দুটিকে বোঝাচ্ছে, এই বি বিন্দুটির অবস্থান ভেক্টরটি z1, সেই বিন্দুটি হলো a1 b1। একই রকম ভাবে এটি একটি ভেক্টরকে প্রকাশ করছে, এখানে এই এবি ভেক্টরটি হলো z1 কমপ্লেক্স নাম্বারটি। একই রকম ভাবে যদি আমরা এই z2 কমপ্লেক্স নাম্বারটির কথা ভাবি, সেক্ষেত্রে z2 কমপ্লেক্স নাম্বার মানে হলো a2 প্লাস ib2। সেক্ষেত্রে আমরা এই ডি বিন্দুটিকে লিখতে পারি a2 b2 বিন্দু, এবং এই ডি বিন্দুর অবস্থান ভেক্টরটি হলো z2, এবং এটি আবার এডি ভেক্টরকেও প্রকাশ করছে। সেক্ষেত্রে যদি আমরা এই ভেক্টর দুটি লব্ধি ভেক্টরটি বের করি, তার মানে ভেক্টরের যোগের জন্য যদি সামুদ্রিকের সূত্রটি প্রয়োগ করি, সেক্ষেত্রে এই ভেক্টর দুটির লব্ধিটি হবে এসি ভেক্টর, এবং এটি z1 প্লাস z2 কে প্রকাশ করবে। তাহলে এসি ভেক্টরটি সমান হচ্ছে z1 প্লাস z2। তাহলে এই জ্যামিতিক কনসেপ্টগুলি কিন্তু অঙ্কেতে সমস্যা সমাধানের সময় খুব সহজেই কাজে লাগানো যাবে, এবং অনেক ক্ষেত্রে ওই যে বললাম মুখে মুখেই অ্যান্সার দেওয়া যাবে। একই রকম ভাবে যদি আমরা এই বিডি ভেক্টরটির কথা ভাবি, সেক্ষেত্রে বিডি ভেক্টরের মান হবে এডি মাইনাস এবি। এডি মাইনাস এবি মানে z2 মাইনাস z1। এখানে বিডি মানে ভেক্টর যেমন ব্যবহার করা হয় এডি মাইনাস এবি, এখানে এটিকে ভেক্টর অরিজিন ভাবা হয়েছে, অর্থাৎ এডি মাইনাস এবি বলতে বোঝানো হচ্ছে z2 মাইনাস z1। একই রকম ভাবে ডিবি বলতে বোঝানো হবে z1 মাইনাস z2। আবার যদি আমরা এই এসি ও বিডির ছেদ বিন্দুকে ও ভাবি, সেক্ষেত্রে যেহেতু ও বিন্দুটি হলো এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, অতএব এই ও বিন্দুটির অবস্থান ভেক্টর সেটি এও, এবং তার মান হবে সমান z1 প্লাস z2 বাই 2। বা এইভাবে আমরা ভাবতে পারি যে এই z1 এবং এই z2 এই বিন্দু দুটির মাঝের বিন্দুটি হলো z1 প্লাস z2 বাই 2। তাহলে এবার এই সমস্যার সমাধান কৌশলটি লক্ষ্য করো। এখানে এই জেড, আইজেড এবং জেড প্লাস আইজেড কিন্তু তিনটি অবস্থান ভেক্টরকে বোঝাচ্ছে। আবার জ্যামিতিক ভাবে এই আইজেড বলতে বোঝানো হয় এই জেড ভেক্টরটিকে, এখানে এই জেড ভেক্টরটিকে প্রাথমিকভাবে এইভাবে আছে ভাবলাম, এই জেড ভেক্টরটিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই দিক দিয়ে, জেড ভেক্টরটিকে আমরা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে যদি আমরা 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, এই জেড ভেক্টরটিকে আমরা 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলাম, তার ম্যাগনিটিউডটি সেম রেখে, কিন্তু তাহলে আমরা আইজেড পেয়ে যাব। তো কেন এটি এমন হয় না, যেহেতু আই বলতে আমরা বুঝি আই সমান cos পাই বাই 2 যুক্ত আই sin পাই বাই 2, এবং এই আই দিয়ে জেড কে গুণ করা হচ্ছে, অতএব এর অ্যামপ্লিটিউড মানটি পাই বাই 2 পরিমাণ বর্ধিত হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি পরিমাণ বেড়ে যাবে। কারণ ডি মুইভার্স থিওরেমের সাহায্যে গুণের সূত্র কাজে লাগালে এটি পাই বাই 2 প্লাস থিটা হয়ে যাবে যখন জেড এর আর্গুমেন্ট থিটা। তাহলে যেহেতু আমরা জটিল রাশিটিকে আই দিয়ে গুণ করছি, অতএব আইজেড কমপ্লেক্স নাম্বারটি জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এখন আমরা এই জেড প্লাস আইজেড এর জ্যামিতিক ব্যাপারটি একটু ভেবে নিই। জেড প্লাস আইজেড বলতে বোঝানো হয় এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। অতএব আমরা যদি এখানে এই সামান্তরিক বা এই ক্ষেত্রে আয়তক্ষেত্রটি যদি কমপ্লিট করে দিই, তাহলে সেই তার কর্ণটি হয়ে যাবে জেড প্লাস আইজেড। এখন এই আইজেড এর সমান ও সমান্তরাল রেখা যদি আমরা এই বরাবর অঙ্কন করি, তাহলেও কিন্তু এটি আইজেডই থাকবে, কারণ এই ভেক্টরটির সঙ্গে সমান ও সমান্তরাল, অর্থাৎ এদের পরম মান আর ডিরেকশন কিন্তু একই, তাহলে এটিও আইজেড। তাহলে আমরা এখানে যেটি পেলাম এটি জেড ভেক্টর, এটি আইজেড ভেক্টর, এবং এটি হলো জেড প্লাস আইজেড ভেক্টর, এবং এটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। এবার দেখো, এই জ্যামিতিক ব্যাপারটি যদি জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই জেড, আইজেড এবং জেড প্লাস আইজেড এর কথা চিন্তা করেই আমরা খুব সহজেই এই ত্রিভুজটিকে কিন্তু মনে মনে ভেবে নিতে পারবো যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে, এবং যার এই বাহু দুটি সমান হয়ে যাবে, কারণ মডুলাস অফ জেড সমান মডুলাস অফ আইজেড। তাহলে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সেক্ষেত্রে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি বলতে বোঝানো হচ্ছে মোট জেড, আর উচ্চতা বলতে বোঝানো হচ্ছে মোট আই জেড। তার মানে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মোট জেড স্কোয়ার। এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। দেখো এবার থেকে কিন্তু এর অ্যান্সার তোমরা মুখে মুখে দিতে পারবে। পরবর্তী সমস্যা বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি জেড, ওমেগা জেড এবং জেড প্লাস ওমেগা জেড হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই ওমেগা জেড বলতে কি বোঝায় সেটা বুঝে নিই। আমরা এই ওমেগা জেড বলতে বোঝাবো একটি ভেক্টর যেটি পাওয়া যাবে জেড ভেক্টরটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2π/3 কোণে ঘুরিয়ে। তো এটি তাহলে কিভাবে পাচ্ছি, এই 2π/3 কোণটি কিভাবে পাচ্ছি না, একটু চিন্তা করলেই দেখা যাবে। এখান থেকে আবার ওমেগার মানটিও মনে রাখা যায়। ওমেগা সমান হয় cos 2π/3 প্লাস i sin 2π/3। cos 2π/3 মানে কি, মানে মাইনাস cos π/3। মাইনাস cos π/3 মানে কত, -1/2। তাহলে ওমেগা সমান হয়ে গেল -1/2 প্লাস এই sin 2π/3 হলো √3/2। তার মানে ওমেগার মানটি -1/2 প্লাস √3/2 ইনটু i। তাহলে এটি কিন্তু ওমেগার মান, এবং ওমেগার এই মানটিকে কিন্তু এইভাবেও মনে রাখা যায় cos 2π/3 প্লাস i sin 2π/3, এবং ওমেগা স্কয়ারের মানটিকে আমরা cos 2π/3 মাইনাস i sin 2π/3 হিসেবে ভাবতে পারি। সেই জন্য যেহেতু জেড টিকে ওমেগা দিয়ে গুণ করা হয়েছে, অতএব ওমেগা জেড কমপ্লেক্স নাম্বারটিকে পাওয়া যাবে যদি জেড টিকে আমরা এই 2π/3 কোণে ঘুরিয়ে দিই, তাহলেই আমরা এই ওমেগা জেড ভেক্টরটি পেয়ে যাব। তাহলে এখানে এই জেড কমপ্লেক্স নাম্বারটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2π/3 অর্থাৎ 120 ডিগ্রি কোণে ঘুরিয়ে আমরা এই ওমেগা জেড কমপ্লেক্স নাম্বারটি পেলাম। এখন আমরা জেড প্লাস ওমেগা জেড কমপ্লেক্স নাম্বারটি বের করব। এর জন্য এই সামান্তরিক ঠিক মনে মনে ভেবে নিয়ে এর কর্ণটিকে ভেবে নিতে হবে। সেক্ষেত্রে আবার পূর্বের ন্যায় আমরা এই ভেক্টরটি সমান ও সমান্তরাল ভেক্টরটি এই জেড বিন্দু দিয়ে অঙ্কন করব, এবং এটিও হয়ে যাবে ওমেগা জেড ভেক্টর। তাহলে এখন এই ত্রিভুজটির কথা চিন্তা করো। এখানে এই ত্রিভুজটির এই ভূমিটির দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ জেড, এবং এই বাহুটির দৈর্ঘ্য মডুলাস অফ ওমেগা জেড। যেহেতু এটি ওমেগা জেড ভেক্টর, অতএব মডুলাস অফ ওমেগা জেড। মডুলাস অফ ওমেগা জেড মানে কত, মডুলাস অফ ওমেগা মানে কিন্তু 1। তাহলে এক্ষেত্রে এরও মান হয়ে গেল মডুলাস অফ জেড। এবং এটির কথা চিন্তা করে দেখো, এখানে এটি থেকে জেড কমন চলে যাবে। জেড কমন নিলে এখানে পাওয়া যাবে 1 প্লাস ওমেগা। 1 প্লাস ওমেগা মানে কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এটির আবার মডুলাস ভ্যালু নিলে কিন্তু এখানে জেডই পাওয়া যাবে, কারণ মডুলাস অফ ওমেগা স্কয়ার সমান 1, আর অতএব মডুলাস অফ মাইনাস জেড মানে মডুলাস অফ জেডই হবে। তাহলে সেক্ষেত্রে এই তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু মডুলাস অফ জেড। তাছাড়া কোণের সাহায্যেও কিন্তু এই কোণগুলোকে খুব সহজেই 60 ডিগ্রি দেখানো যায়। তাহলে এই সমস্যাটির জন্য যদি আমরা জ্যামিতিকভাবে চিন্তা করি, সেক্ষেত্রে এই ত্রিভুজটির প্রত্যেকটি বাহুকেই আমরা মডুলাস অফ জেড এর সঙ্গে সমান হিসাবে ভেবে নিতে পারবো। সেক্ষেত্রে যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ এবং ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য মোট জেড একক, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইনটু মোট জেড স্কয়ার। এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তীতে একসঙ্গে তিনখানা সমস্যাকে রাখা হয়েছে। বলা হয়েছে যদি Z1, Z2, Z3 কোন সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হয়, তাহলে এখানে Z1, Z2, Z3 একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। এখানে কিন্তু সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, দেখানোর প্রয়োজন। তো এটি যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে এক নম্বরে দেখাতে বলেছে Z1 স্কয়ার প্লাস Z2 স্কয়ার প্লাস Z3 স্কয়ার সমান Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। এটাই প্রথমে আমরা দেখাই। তো যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ বলা আছে, এক্ষেত্রে আমরা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করব। তো এখানে এই বাহুটির দৈর্ঘ্য, এই ভূমিটির দৈর্ঘ্য হবে সমান মডুলাস অফ Z3 মাইনাস Z2। তাহলে এই ভূমিটির দৈর্ঘ্য হবে যে মডুলাস অফ Z3 মাইনাস Z2 ও বলতে পারি, আবার মডুলাস অফ Z2 মাইনাস Z3 ও বলতে পারি। মডুলাস দিচ্ছি মানে এখানে কিন্তু চিহ্নের কোনো ব্যাপার নেই। আবার এই বাহুটির দৈর্ঘ্য হয়ে যাবে মডুলাস অফ Z1 মাইনাস Z3, এবং এই বাহুটির দৈর্ঘ্য হয়ে যাবে মডুলাস অফ Z1 মাইনাস Z2। এবং যেহেতু ত্রিভুজটি সমবাহু, অতএব এই মডুলাস ভ্যালুগুলি কিন্তু সব সমান হয়ে যাবে। আবার যদি আমরা এই কোণের কথা ভাবি, এখানে এই প্রত্যেকটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি। যেহেতু এই বাহু দুটি সমান, আমরা ভাবতে পারি এই জটিল রাশিটিকে 60 ডিগ্রি কোণে ঘুরিয়ে আমরা এই জটিল রাশিটি পেয়েছি। সুতরাং যদি আমরা এই Z3 মাইনাস Z2 কমপ্লেক্স নাম্বারটিকে 60 ডিগ্রি কোণে ঘোরাই, সেক্ষেত্রে cos π/3 প্লাস i sin π/3 গুণ করতে হবে। তাহলেই আমরা এই Z1 মাইনাস Z2 কমপ্লেক্স নাম্বারটি পেয়ে যাব। তাহলে এটি কিন্তু জ্যামিতিক উপায়ে ফার্স্ট কাজটি করে নিতে হবে। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, অতএব এদের মডুলাস ভ্যালুগুলো সমান, এবং তাছাড়া এই কন্ডিশনটি অর্থাৎ ভূমিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে π/3 ঘুরিয়ে আমরা Z1 মাইনাস Z2 কমপ্লেক্স নাম্বারটি পাচ্ছি। তো দেখো এটি থেকেই কিন্তু এই প্রমাণটি খুব সহজেই এসে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র এখানে এই i টার্মটিকে সেপারেট করে, অর্থাৎ i sin π/3 ইনটু Z3 মাইনাস Z2 এই টার্মটিকে একদিকে রেখে বাদ বাকিগুলিকে অন্যদিকে নিয়ে যে বর্গ করে দিলে আমরা কিন্তু এই প্রমাণটি খুব সহজে পেয়ে যাব, কারণ সেক্ষেত্রে i টি অপূর্ণ হয়ে যাবে। আবার cos π/3 এর মান
1 এর 2 এবং sin পাই বাই 3 মান √3/2 সেই কন্ডিশন দিয়ে কাজে লেগে যাবে। কিন্তু আরো সহজে সমস্যাটি সমাধান করার জন্য আমরা আরেকবার এই z2 z1 ভেক্টরটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এইভাবে, এটি ঘড়ির কাঁটার বিপরীত দিক, এইভাবে যদি 60 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমরা z1 z3 কমপ্লেক্স নাম্বারটি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে এই z2 z1 ইন্টু cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3 সমান z3 z1। এখন আমরা এই দুটি সম্পর্ককে যদি ভাগ করে দিই সেক্ষেত্রে z3 z2 ডিভাইড বাই z2 z1 সমান z1 z2 ডিভাইড বাই z3 z1 পাই। তো এটিকে সিম্পলিফাই করলে আমরা কিন্তু এই রেজাল্টটি খুব সহজে পেয়ে যাব। তাহলে এখান থেকেও ডাইরেক্ট এটি আনা যায়, আবার এখানে দুটি সম্পর্ককে ভাগ করেও এই সম্পর্কটা আনা যায়, যেভাবে ভালো লাগবে সেভাবেই করবে। এখন এখানে যে 3 এর দাগের যে সমস্যাটি রাখা হয়েছে সেই সমস্যাটি সমাধান করি। আমি 2 এর দাগের সমস্যাটি এর পরেই দেখাচ্ছি। 3 এর দাগের সমস্যাতে বলা হয়েছে z0 ত্রিভুজটির ভরকেন্দ্র হলে, মানে এই সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র যদি z0 কে প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার সমান 3z0 স্কয়ার হবে, এটি প্রমাণ করতে বলা হয়। তো এটি প্রমাণ করার জন্য আমরা কিন্তু প্রথম থেকে এইভাবেই হাঁটবো, যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ অতএব আমরা এই কন্ডিশনটি প্রথমে এনে ফেলতে পারবো। পরবর্তী ক্ষেত্রে এটিকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে এক্ষেত্রে এটি পাওয়া যাবে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, আর এটিকে অপরিবর্তিত রাখা হয়েছে। সেক্ষেত্রে z1 প্লাস z2 প্লাস z3 তার হোল স্কয়ার এর মান হয়ে যাচ্ছে 3 ইনটু z1 z2 প্লাস z2 z3 প্লাস z3 z1। এখানে দুটি রয়েছে আর এখানে একটি রয়েছে, মানে তিনটি হয়ে গেছে। এখন দেখো z0 যেহেতু ত্রিভুজটির ভরকেন্দ্র অতএব অবশ্যই z0 এর মান হবে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3, কারণ ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক আমরা এইভাবেই বের করি। তো এটি করার জন্য আমরা এখানে এই কাজটি করে নেব। এখানে এই তিনটিকে এনেছি আর একটি 3 গুণ ভাগ করে এখানে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3 তার হোল স্কয়ার করে নিতে পেরেছি, এবং তার জন্য এখানে এই টার্মটিকে রেখে দেওয়া হলো। এখন এটি বলতেই z0 কে বোঝানো হচ্ছে, তার মানে 3z0 স্কয়ার সমান এটি হবে। আবার এটি মানেই কিন্তু এটি, কারণ এখানে এটি দেখানো হয়েছে, অতএব 3z0 স্কয়ার মান এটি হলো, এটি দেখাতে বলা হয়েছিল। খুবই সহজ ব্যাপার। পরবর্তী 2 এর দাগের সমস্যাটি সমাধান পদ্ধতি দেখো। এখানে একই কন্ডিশন, z1 z2 z3 সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, অতএব আমরা এখান থেকে বলতে পারি মডুলাস অফ z1 মাইনাস z2 সমান মডুলাস অফ z3 মাইনাস z1 সমান মডুলাস অফ z3 মাইনাস z2 সমানই, কারণ এগুলি হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহু। তাহলে এখন আমরা এই রেজাল্টটির মান 0 দেখাতে চাই। তো এটি করার জন্য আমরা এই প্রথম ভগ্নাংশটির লবহরকে z1 মাইনাস z2 বার দিয়ে গুণ করছি। তাহলে z1 মাইনাস z2 বার দিয়ে গুণ করলে এখানে কমপ্লেক্স নাম্বারের এই কন্ডিশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে z বার সমান মোড z স্কয়ার হয়। এটা কিন্তু আমি আগে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে বলেছি। তাহলে z বার সমান মোড z স্কয়ার হয়। এখানে যেহেতু z রয়েছে, z বলতে z1 মাইনাস z2, অতএব উপর নিচে আমরা এটির বার দিয়ে গুণ করার জন্য আমরা এখানে মোড z স্কয়ার পেয়ে গেলাম, অর্থাৎ z1 মডুলাস অফ z1 মাইনাস z2 তার হোল স্কয়ার পেয়েছি। একই রকম ভাবে এখানে এগুলিকে মডুলাস বানিয়ে দেওয়া হলো এর অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে। তো একটু আগে দেখানো হয়েছে যে এই মানগুলি সব a এর সঙ্গে সমান, অতএব এখানে এগুলি সব a স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 1 বাই a স্কয়ার কমন হিসেবে পাবো, এবং এখানে z1 মাইনাস z2 বার সেটিকে লিখতে পাচ্ছি z1 বার মাইনাস z2 বার। একই রকম ভাবে এটি সমান হবে z2 বার মাইনাস z3 বার, আর এখান থেকে পাওয়া যাবে z3 বার মাইনাস z1 বার। তো এই ক্ষেত্রে এই টার্মগুলি প্রত্যেকটি ক্যান্সেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে রেজাল্ট হয়ে যাবে 0। সুতরাং এই 0 রেজাল্টটি কিন্তু খুব সহজেই দেখানো হয়ে গেল। এখন আবার অনেক ক্ষেত্রে এই প্রমাণগুলি বিপরীত পার্টগুলি সত্য সেটি দেখাতে বলা হয়, অর্থাৎ সমস্যাগুলি কিন্তু এইভাবেও আসতে পারে। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু z1 z2 z3 হলে এবং এই শর্তটি সিদ্ধ হলে ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, এটি দেখাতে বলবে। অর্থাৎ এটি ঘটলে এই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, সেটি দেখাতে বলবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে এইভাবে আসতে পারে যে এটি ঘটলে এই বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, এটি প্রমাণ করো। তাহলে এই প্রমাণগুলিও কিন্তু খুব সহজ। এখানে যেহেতু এই কন্ডিশনটি বলা আছে অতএব আমরা এগুলিকে প্রথমে এক কাছে করে নিলাম। এখন তোমরা জানো যে এটিকে খুব সহজে ফ্যাক্টরাইজ করা যায়। তো এটিকে ফ্যাক্টর করার জন্য এখানে z1 টিকে অপরিবর্তিত রেখে একবার z2 ওমেগা প্লাস z3 ওমেগা স্কয়ার করতে হবে, আর আরেকবার z2 ওমেগা স্কয়ার প্লাস z3 ওমেগা। তাহলে এখন আমরা এই টার্মগুলিকে আবার এইভাবে লিখতে পারি, যেহেতু ওমেগা স্কয়ার সমান -1 মাইনাস ওমেগা, এখানে ওমেগা স্কয়ারের জায়গায় যদি -1 মাইনাস ওমেগা লিখি তাহলে আমরা এই টার্মটি পাবো -z3 ওমেগা। একই রকম ভাবে এখানে তো ওমেগা স্কয়ারের জায়গায় যদি -1 মাইনাস ওমেগা বসাই তাহলে এই টার্মটি পাবো। এখন এখানে যেহেতু দুটি রাশির গুণফল 0 পেয়েছি, অতএব সেক্ষেত্রে যদি এটিকে 0 করা হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো এই z1 মাইনাস z3 সমান ওমেগা ইনটু z3 মাইনাস z2। এখন যদি আমরা বোথ সাইডে মডুলাস নিয়ে নিই
এই সম্পর্কটি, তাহলে সেক্ষেত্রে পাবো মডুলাস অফ z1 মাইনাস z3 সমান মডুলাস অফ z2 মাইনাস z3। একই রকম ভাবে এই সম্পর্কটি থেকে জ্যামিতিক ভাবে আমরা এই কথাটাও বলতে পারি যে z1 মাইনাস z3 অর্থাৎ এই z1 মাইনাস z3 এবং z3 মাইনাস z2, এখানে এই z3 মাইনাস z2 এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হয়ে যাবে 60 ডিগ্রি। আবার যেহেতু এই দুটি বাহু পরস্পর সমান, অতএব প্রত্যেকটি কোণ হয়ে যাবে 60 ডিগ্রি, অতএব ত্রিভুজটি হয়ে যাবে সমবাহু। একই রকম ভাবে যদি এই কন্ডিশন থেকে এই বিন্দু তিনটিকে সমবাহুত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি এইটি থেকেই ক্যালকুলেশন শুরু করতে হবে। সেক্ষেত্রে এই দুটিকে সরাসরি যোগ করতে হবে এবং এইদিকে ডান দিকে যে কোনো একটিকে ডান দিকে নিয়ে যে যদি সিম্পল ক্যালকুলেশন করা হয়, তাহলে কিন্তু এই সম্পর্কটি পাওয়া যাবে। তারপরে এই সম্পর্কটি থেকে আমরা এইটির সাহায্য নিয়ে এই বিন্দু তিনটিকে সমবাহুত্রিভুজের শীর্ষবিন্দু খুব সহজেই দেখাতে পারবো। তো এটি নিজেরা করবে। আর এটির ক্ষেত্রে যেহেতু z0 ত্রিভুজটির ভরকেন্দ্র, অতএব z0 সমান লিখে দিবে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। তাহলে এখানে z0 এর মানটি বসিয়ে দিবে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3 তার হোল স্কয়ার। তাহলে তারপরে সিম্পলি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কিন্তু এই রেজাল্টটি পাওয়া যাবে এবং তারপরে এটির সাহায্য নিয়ে এটি দেখাবে, খুব সহজেই এসে যাবে। পরবর্তী সমস্যাতে বলা হয় যে যদি z1 প্লাস z2 প্লাস z3 সমান 0 এবং মডুলাস অফ z1 সমান মডুলাস অফ z2 সমান মডুলাস অফ z3 হয়, তবে প্রমাণ করো যে z1 z2 z3 কোন সমবাহুত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে এই দুটি কন্ডিশন থেকে আমাদের এই তিনটি বিন্দুকে একটি সমবাহুত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে হবে। তো প্রথমে যদি আমরা এই কন্ডিশনটাকে সিম্পলিফাই করি, সেক্ষেত্রে এই কন্ডিশন থেকে লিখতে পারি মডুলাস অফ z1 মাইনাস 0 সমান মডুলাস অফ z2 মাইনাস 0 সমান মডুলাস অফ z3 মাইনাস 0। তার মানে মূল বিন্দু থেকে এই z1 z2 z3 এদের ডিসটেন্স গুলি কিন্তু সেম। তার মানে অবশ্যই মূল বিন্দুটি হবে এই z1 z2 z3 দ্বারা এই z1 z2 z3 শীর্ষবিন্দু বিশিষ্ট যে ত্রিভুজটি গঠিত হবে সেই ত্রিভুজের পরিকেন্দ্র। কারণ এখানে যেহেতু এই মূল বিন্দু থেকে অর্থাৎ 0 0 বিন্দু থেকে এই z1 z2 z3 বিন্দু তিনটির দূরত্ব সমান, অতএব এই মূল বিন্দুটি হবে এখানে যে z1 z2 z3 দ্বারা যে ত্রিভুজটি গঠিত হবে সেই ত্রিভুজের পরিকেন্দ্র। কারণ পরিকেন্দ্রের ক্ষেত্রে ব্যাসার্ধগুলি সমান হয়। তাহলে এই সম্পর্কটি বলে দিল এদের দ্বারা গঠিত ত্রিভুজের পরিকেন্দ্রটি মূল বিন্দুতে অবস্থিত। এখন আবার যদি আমরা এই কন্ডিশনটাকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। এখানে এই ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। তো এখানে যেহেতু বলা আছে z1 প্লাস z2 প্লাস z3 সমান 0, অতএব এই ত্রিভুজের ভরকেন্দ্রের মানটি হয়ে গেল 0। সেক্ষেত্রে ত্রিভুজটির ভরকেন্দ্রটি মূল বিন্দুতে অবস্থিত, তার মানে মধ্যমাত্রায় মূল বিন্দুতে ছেদ করেছে। আবার পরিকেন্দ্রটিও মূল বিন্দুতে আছে। যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র দুটি একই বিন্দু, অতএব অবশ্যই ত্রিভুজটি সমবাহু। কোন ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র একই? একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই পরিকেন্দ্র ভরকেন্দ্র দুটি একই হয়। তো যেহেতু এখানে পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র দুটি একই বিন্দু অর্থাৎ মূল বিন্দুকে প্রকাশ করছে, অতএব এই ত্রিভুজটি অবশ্যই সমবাহু। তাহলে এটি খুব সহজেই প্রমাণটি এসে গেল। পরবর্তী সমস্যাতে বলা হয়েছে z1 z2 z3 কোন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এখানে কিন্তু এই বিন্দুগুলিকে বলে দেওয়া হয়েছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম যার শীর্ষবিন্দুগুলি আঁকলাম z1 z2 z3 হিসাবে। তবে প্রমাণ করো যে এই কন্ডিশনটি প্রমাণ করতে বলা হয়েছে এবং এর বিপরীত বিবৃতিটিও সত্য, অর্থাৎ এটি ঘটলে এই বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, সেটিও দেখাতে বলা হয়েছে। তো প্রথমে আমরা সরাসরি প্রমাণটিতে যাই। এক্ষেত্রে যেহেতু এই বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অতএব আমরা এক্ষেত্রে ভূমি আর উচ্চতা দুটিকে সমান হিসেবে ভাববো। অতএব এক্ষেত্রে অবশ্যই মডুলাস অফ z1 মাইনাস z2 সমান মডুলাস অফ z3 মাইনাস z2 করবে। আবার লক্ষ্য করে দেখো, যেহেতু এই কোণটি 90 ডিগ্রি, অতএব জ্যামিতিক উপায়ে আমরা খুব সহজেই বলতে পারি যে মডুলাস অফ z1 মাইনাস z2 এই কমপ্লেক্স নাম্বারটিকে যদি π/2 কোণে ঘোরানো হয় অর্থাৎ i দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে আমরা এখানে z3 মাইনাস z2 কমপ্লেক্স নাম্বারটি পেয়ে যাব। এখন এখান থেকে যদি আমরা i টিকে অপনয়ন করি, i টিকে অপনয়ন কিভাবে করা যাবে? না, বর্গ করে। তাহলে আমরা এই সম্পর্কটি খুব সহজে পেয়ে যাব। উভয় পক্ষে বর্গ করে দিতে হবে, দিয়ে এটিকে সিম্পলিফাই করলে আমরা রেজাল্টটি পেয়ে যাব। জ্যামিতিক উপায়ে কত সহজে আমরা এই রেজাল্টটিকে প্রমাণ করতে পারছি। একই রকম ভাবে যদি এই কন্ডিশনটা থেকে সমকোণী ত্রিভুজ দেখাতে বলে, সেক্ষেত্রে এই কন্ডিশনটিকে আমরা প্রথমেই এইভাবে লিখে নেব, অর্থাৎ z3 মাইনাস z2 তার হোল স্কয়ার সমান মাইনাস অফ z1 মাইনাস z2 তার হোল স্কয়ার, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন। এর পরবর্তী ক্ষেত্রে এইটি থেকে এইটি খুব সহজে লেখা যাবে। উভয় পক্ষ থেকে বর্গমূল করে দেবো, তাহলে z3 মাইনাস z2 মান হয়ে যাবে প্লাস মাইনাস i ইনটু z1 মাইনাস z2। সেক্ষেত্রে প্লাস মাইনাস i লিখতে হবে। তার মানে এই কন্ডিশনটি কিন্তু বলে দিবে
যে এই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এক্ষেত্রে উভয় পক্ষে মডুলাস নিলে কিন্তু এই রেজাল্টটি পাওয়া যাবে। আবার এই দুটি বাহুর মধ্যবর্তী কোণ আবার 90 ডিগ্রি, সুতরাং এই ত্রিভুজটি সেক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজই হবে।